আবারও মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের সমাবেশও করেছেন শিক্ষার্থীরা। সেখানে তারা বলছেন, গণহত্যার দায়ে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। ক্ষমতালোভী কিছু দল তাদের প্রশ্রয় দিচ্ছেন, জানিয়ে এর আগে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি তাদের। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের মূল আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই, জানালেন প্রধান উপদেষ্টা। পেছাবে না ভোট। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, যতটুকু সময় দরকার দিতে রাজি জামায়াত। গুলশানে গুলিতে নিহত সুমন ডিশ ব্যবসায়ী, ৬ মামলার আসামি, জানিয়েছে পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলকে তিনি আরও বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো দাবির কারণে তা পেছাবে না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ওই প্রতিনিধি দল। অধ্যাপক ইউনূস বলেন, আওয়ামী লীগের যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত, দলটির সেই সব নেতাকর্মীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় নির্বাচনের জন্য দুটি সময়সীমা ঠিক করা হয়েছে বলেও জানান অধ্যাপক ইউনূস। বলেন, নির্ধারিত সময়ে ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কার চায়, তাহলে নির্বাচন এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয়, তবে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মধ্যরাতে বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভকারীরা দাবি করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বলেন, ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলটিকে নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হবে না। নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানান ছাত্ররা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। ছাত্র জনতাকে হত্যা করেছিল, তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়? আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা দিতে চায় জামায়াত, এমনটি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সংখ্যানুপাতিক নির্বাচন ও ২ কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী, যেখানে সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু মতামত তুলে ধরেছে দলটি। সকালে সংসদ ভবন কার্যালয়ে সংস্কার প্রস্তাবনা জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সংস্কারের পর সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। এদিকে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসেনি। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত
একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এ ব্যাপারে গণতন্ত্রে বিশ্বাসীদের দ্বিমত থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে চায় না জনতার দল। এখনই ক্ষমতায় বসার আশা নয়, বরং দল গোছানোকে গুরুত্ব দিতে চান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। বৃহস্পতিবার আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিতে দলের আয় ব্যয়ের হিসেব অনলাইনে প্রকাশ করা হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জনতার দলের আত্মপ্রকাশ উপলক্ষে ইফতারের আয়োজন। সন্ধ্যার আগে দল গঠনের নানা দিক তুলে ধরেন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জানান, মধ্যপন্থার রাজনীতি দিয়েই জনগণের প্রতিনিধিত্ব করতে চান তারা। গতানুগতিক রাজনীতি নয়, স্রোতের বিপরীতে চলবে নতুন দল। সৎ ও যোগ্য ব্যক্তিদের দলে টানার ইচ্ছা শীর্ষ নেতাদের। নিজেদের আয় ব্যয়ের হিসাব অনলাইনে উন্মুক্ত করা সহ কিছু ব্যতিক্রমী উদ্যোগও থাকছে। আমরা ব্যতিক্রমভাবে শুধুমাত্র সৎ, শিক্ষিত, সাহসী, দেশপ্রেমিক, নিঃস্বার্থবান মানুষদেরকে নিয়ে পথ চলব। এই জন্য অদ্যাবধি আমাদের যারা সক্রিয় সদস্য তাদের জন্য একটা ন্যূনতম চাঁদা আছে। এর বাইরে যে যতটা প্রয়োজন বা যে যতটা মনে করেন আমাদেরকে চাঁদা দিচ্ছেন, আমরা আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। সব শ্রেণী পেশার মানুষেরই নতুন এ দলে যোগ দেওয়ার সুযোগ থাকছে। এখনই 300 আসনের প্রার্থী দেওয়ার চেয়ে দল গোছানোকে গুরুত্ব দিচ্ছেন তিনি। সর্বোচ্চ পর্যায়ে যদি আমাদের কোনো প্রার্থীর, কোনো ব্যক্তির, কোনো সদস্যের আমরা দুর্নীতি বা নৈতিক স্খলন জাতীয় কোনো ধরনের বড় কিছু পাই, তৎক্ষণাৎ তাকে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করব। আমাদের প্রত্যাশা খুবই সীমিত। আমাদের মোটেই লক্ষ্য নয় 300 সিটে আমরা প্রার্থী দিয়ে আগামী সংসদেই আমরা ক্ষমতায় যেতে চাই। আসন্ন জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী খোঁজা হবে আঞ্চলিক কমিটির মাধ্যমে। এসব কমিটি শিগগিরই ঘোষণা করবে জনতার দল। এরকম হাজার হাজার জনাকে মিলে আমরা বড় একটা আলোকিত বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি আমার বক্তব্য শেষ করছি। বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে মত বিনিময় সভায় দলটির দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শুরুর 30 মিনিট পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় এক পক্ষ নাহিদ ইসলামের সাথে বৈঠকের দাবি জানান। সভায় হট্টগোল দেখে নাহিদ ইসলাম চলে যেতে চাইলে তাকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা। সভা শেষে নাহিদ ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তার গাড়ি আটকে দেয় এক পক্ষ। পরে এনসিপির স্থানীয় নেতারা তাকে গাড়িতে তুলে দেন। মত বিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রের মৌলিক সংস্কারের পর নির্বাচনে যাবে। এর আগে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার এক শহীদ কন্যাকে দেখতে যান নাহিদ। নির্বাচন করতে আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না, আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের 166 সুপারিশের মধ্যে 120টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে হয় এ বৈঠক। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই সংলাপের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আপনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে
সেগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনায় বসেছি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐকমত্য কমিশনের 166 সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। সংবিধান সংস্কারের জন্য দিয়েছিলেন মোট 61টি প্রস্তাব প্রশ্ন আকারে, একমত হয়েছে আমরা 51টিতে, সুতরাং ইজ এ বিগ লিপ ফরওয়ার্ড আই উইল সে। তারপরে আসেন দুর্নীতি দমন, এখানে মোট প্রস্তাব আসছে আমাদের কাছে 20টি, একমত হয়েছে আমরা 20টিতেই। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল, এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি 2 জন লোক কাজ না করে, একজন হলো ওসি আরেকজন হলো ইউএনও, এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কারও পাবেন না, এই 2 জনেই নির্বাচন কন্ট্রোল করে। সংস্কার ইস্যুতে বিএনপি, জামাত সহ পর্যায়ক্রমে আরও 37টি দলের সাথে অনুষ্ঠিত হবে এ সংলাপ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 72-এর সংবিধান ছিল মূলত একটি রাজনৈতিক দলের আদর্শ, এতে মুক্তি আসেনি সাধারণ মানুষের, তাই সংবিধান সংস্কার জরুরি। জনগণের মতামতের ভিত্তিতেই নতুন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক একটি সংবিধান চূড়ান্ত করছে সরকার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে মন্তব্য করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ। আলোচনায় বক্তারা যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার পরামর্শ দেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে সংবিধান সংস্কারে জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, 300 আসন থেকে বাড়িয়ে 400 এবং নির্বাচনে অংশগ্রহণের বয়স 21 বছর নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মেয়াদ ও ক্ষমতা কমানোর। রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ শব্দ বাদ দেওয়া জরুরি। নাগরিক হিসাবে আমরা বাংলাদেশে এখন হচ্ছে জাতি হিসাবে ওখানে বাঙালি আছে, ওখানে স্পষ্ট করে জাতি হিসাবে বাঙালি টাকা কাকমা, বাংলা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি, গারো যা আছে বৌদ্ধবাদের জায়গায় ওখানে রাষ্ট্রধর্ম থাকবে, তাহলে সেই বৌদ্ধবাদের পরিবর্তে এটা মাল্টি থিওলজিক্যাল স্টেটে পরিণত হবে। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের কাজ দীর্ঘ সময় ধরে চলা ঠিক হবে না। জরুরি সংস্কার শেষে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই এই মুহূর্তে জরুরি। কতগুলি সংস্কার করে আপনার নির্বাচনের দিকে, দেশের দিকে যেতে হবে। রাজনৈতিক দল ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না, রাজনৈতিক দলদেরকে রিফর্ম করতে হবে। সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ জানান, 72-এর সংবিধান একটি রাজনৈতিক দলের আদর্শ, এতে সাধারণের কোনো মুক্তি মেলেনি। এই রাজনীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ, সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। এই বিবেচনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই 4টি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। জাতীয় ঐক্যমত্যের কমিশনের সুপারিশ নিয়ে আগামীতে আরও বিস্তারিত আলোচনায় সাধারণের মতামত গ্রহণ করা হবে বলে জানান বক্তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনাবিল হক মামলা 2টি করেন। অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা সহায়তার নামে লোপাটের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আসামি করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদারকেও। ক্ষমতার অপব্যবহার মামলায় অভিযোগ, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাইমা ওয়াজেদ পুতুল। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তি মহাখালী এলাকায় ডিশ ব্যবসার সাথে জড়িত ছিল।
বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পুলিশ প্লাজার উল্টো দিকে ফজলে রাব্বি পার্কের সামনে একটি বেঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন মোহাম্মদ সুমন। এ সময় 4 থেকে 5 জনের একটি দল গুলি ছুড়লে পালিয়ে বাঁচার চেষ্টা করেন তিনি, কিন্তু শুটিং ক্লাবের সামনের সড়ক বিভাজকে পড়ে গেলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই পুলিশ, র্যাব ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুলিশ বলছে, সুমনের নামে গুলশান, বনানী ও বাড্ডা থানায় চাঁদাবাজি, ছিনতাইয়ের 6টি মামলা রয়েছে। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে। তা আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। সুমনের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে, থাকতেন মহাখালীর টিবি গেট এলাকায়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের ঈদযাত্রায় উত্তরাঞ্চলের সড়কে অন্তত 50টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। তবে সড়ক বিভাগ বলছে, মহাসড়কে যেসব স্থানে কাজ চলছে সেখানে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে বাড়তি জনবল নিয়োগের কথা বলছে হাইওয়ে পুলিশ। এরপরও ইজিবাইককে দৌরাত্ম্য, রাস্তার উপর বাজার, যানবাহনের অবৈধ স্ট্যান্ড সহ নানা কারণে সড়কে ভোগান্তির আশঙ্কা কাটছে না। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দিনে গড়ে 21,000 যানবাহন চলাচল করলেও ঈদের আগেও পরে কয়েকদিন চলাচল করে দ্বিগুণেরও বেশি। গত বছর ঈদের ছুটিতে একদিনে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল করে 56,000। হাইওয়ে পুলিশের তথ্যে বলা হয়েছে, সিরাজগঞ্জে জোড়া ব্রিজ, হাটিকুমরুল গোল চত্বর, বগুড়ার চান্দাইকোনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি সহ উত্তরাঞ্চলের অন্তত 50টি পয়েন্টে ঈদযাত্রায় যানজট দেখা দিতে পারে। তবে সড়ক নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যেসব জায়গায় ফ্লাইওভার সহ বিভিন্ন নির্মাণ কাজ চলছে তার পাশে বিকল্প সড়ক চালু করা হয়েছে। 2 লেনকে ফ্লাইওভারের কাজে আমরা ব্যারিকেড দিয়ে আলাদা করে নিয়েছি এবং তার বোথ সাইডে আমরা 2 লেন 4 লেন 1 ওয়ে ওপেন করে দিয়েছি। তবে চলাচলকারীরা বলছেন, রাস্তার উপর হাটবাজার, যানবাহনের অবৈধ স্ট্যান্ড, ভাঙা আর সরু রাস্তা ও অতিরিক্ত যানবাহনের চাপে ভোগান্তি পোহাতে হয় তাদের। বাস গাড়ি এই রোডের উপর যাত্রী নামাচ্ছে এবং অটো ভ্যানরা রোড দখল করে আছে। এর সাথে সাথে দেখা যায় যে ফুটপাত বা যেখানে সেখানে দোকান, অটো রিক্সা, মোটরসাইকেলে মানে উল্টা পথে আসছে। এই উল্টা পথের জন্য অতিষ্ঠ, তো ঈদের আগে তো আরও মনে করেন জঞ্জাটার বেশি বাঁচবে। তবে ঈদযাত্রায় সড়কে ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের কোনো গাড়ি যদি আটকা পড়ে বা নষ্ট হয়ে যায়, তাকে অপসারণের জন্য র্যাকারের ব্যবস্থা করা থাকবে এবং আমরা এই যে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্য আমরা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করব। উত্তরাঞ্চলে 433 কিলোমিটার মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দলের প্রায় 4000 সদস্য কাজ করবেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। জীববৈচিত্র্য ও বনভূমি রক্ষায় আর কোনো বনভূমি দখল হতে দেবেন না উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এরই মধ্যে কক্সবাজার উপকূলের প্রায় 9,500 বনভূমি উদ্ধার করা হয়েছে। পানি প্রবাহ স্বাভাবিকে পুনরুদ্ধার হবে বালিয়াড়িও। সম্প্রতি বন ধ্বংস করে উন্নয়ন অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ করে সরকার। পরিযায়ী পাখি ও সামুদ্রিক কচ্ছপ প্রজননের অন্যতম স্থান কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ। 2017 সালে ইকো ট্যুরিজম পার্কের নামে অর্থনৈতিক অঞ্চল বেজা কর্তৃপক্ষকে বরাদ্দ দেয়া হয়। সেখানে 9,467 একর বনভূমিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হয়। এতে দ্বীপের জীববৈচিত্র্য চরমভাবে ক্ষতি হবে বলে সমালোচনা করেন পরিবেশ গবেষকেরা। 2022-এ কক্সবাজারের রামু উপজেলায় খুনিয়াপালং সংরক্ষিত বনে 19.1 একর বনভূমিতে ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেয় তৎকালীন সরকার। সেখানে বাফুফে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করার কথা ছিল। দেশের বনভূমি ধ্বংস করে এমন উন্নয়নমূলক প্রকল্প আর হতে দেয়া হবে না বলে জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা। উন্নয়ন পরিকল্পনায় যে কিছু হলেই জায়গা নেই, কোথায় পাবো, বনের জায়গাটুকু নিয়ে নাও, এই মানসিকতা থেকে ফেরত আস। এই বেজার কাছ থেকে এইটুকুন বন আপনার ফেরত আনতে
এক জীবনে পারতেন কিনা আমি জানি না, কিন্তু এখন বেজার কর্তৃপক্ষে যিনি নেতৃত্ব আছেন তার মধ্যেই সংবেদনশীলতা আছে। সোনাদিয়া নিঝুম দ্বীপ সহ উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের অংশ হিসাবে দখলমুক্ত করা হচ্ছে এই বনভূমি। খালের মুখ ও শাখা প্রশাখার বাঁধ অপসারণ করে জোয়ার ভাটার পানি প্রবাহ স্বাভাবিক, বালিয়াড়ি পুনরুদ্ধার ও সৈকত রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বনটা কিন্তু উপকূলের মানুষকে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। আপনি যদি বনের সাথে যে সমস্ত বিরল প্রাণী ছিল সেগুলোর কথা মাথায় নাও রাখে, যদি নিজের স্বার্থের কথাও ভাবেন, তাহলেও কিন্তু আপনাকে বনটাকে রক্ষা করতে হবে একটা প্রাকৃতিক বর্ম হিসেবে, যেটা আপনাকে বাঁচাবে। প্রকৃতি থেকে তালিপাম ও গোলা অঞ্জন সহ 5 প্রজাতির গাছ হারিয়ে গেছে, বিলুপ্তির মুখে আরও 7 ধরনের গাছ। এর মধ্যে অন্তত 10 প্রজাতির গাছ আগামী বর্ষায় প্রকৃতিতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলে জানান পরিবেশ ও বন উপদেষ্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বেশিরভাগ বাজারে চালের দাম বাড়তি, এছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আর জানাতে এবার ঢাকা এবং সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক হোসেন। তারেক, রাজধানীর বেশিরভাগ বাজারেই দেখা যাচ্ছে যে চালের দাম বাড়তি এবং ব্রয়লার মুরগির দামও বাড়তি। সবজির বাজার কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। জি, যেমনটা বলছিলেন যে ঈদের বাকি আর 10 দিন, এর মধ্যে গিয়ে সপ্তাহের ব্যবধানে চালের বাজারের সরু চালের দাম বেড়ে গিয়েছে এবং তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, সয়াবিন তেলের মজুদ বেড়েছে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঈদকে সামনে রেখে ব্রয়লার মুরগির দামটা অনেক বেড়ে গিয়েছে। এরপর সোনালী মুরগির চাহিদা বেড়েছে যেভাবে, সেই হিসেবে কিন্তু সোনালী মুরগির দাম আমরা গত সপ্তাহে দেখেছি 260 থেকে 270 টাকা কেজি, কিন্তু এখন সেটি বেড়ে 300 টাকায় পৌঁছেছে। এছাড়া সবজির বাজারেও কিন্তু দাম বেড়ে গিয়েছে, বেশ কিছু সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে লেবু, বেগুন, শসা, এগুলোর দাম বেড়ে গিয়েছে প্রায় 30 থেকে 40 টাকা করে বেড়ে গিয়েছে দাম। এছাড়া আমরা যদি দেখি যে ঈদের আর কয়দিন বাকি রয়েছে, কিন্তু এই যে সেমাই, নুডলস সহ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে গিয়েছে। আর আরো কিছু যেমন ঈদের বাকি আর 10 দিন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মশলার দামও কিন্তু বেড়ে গিয়েছে। বিশেষ করে এলাচির দাম যেটি ছিল কেজি প্রতি 4,500 থেকে 5,000 টাকা, কিন্তু সেটি এখন প্রায় কেজিতে 400 টাকা করে বেড়ে গিয়েছে। এছাড়া অন্যান্য মশলার আইটেমেরও দাম বেড়ে গিয়েছে, তবে কিছু কিছু পণ্যের দাম কমেছে। দাম কমা পণ্যগুলোর মধ্যে বিশেষ করে মোটা চালের দামটা আগের মতোই স্বাভাবিক রয়েছে। সরু চালের সরবরাহ, আমন মৌসুমের যে চাল ধান উৎপাদন হয়েছিল সেটির আসলে সরবরাহ এখন কমে যাওয়ার কারণে ব্যবসায়ীরা বলছেন যে সরু চালের দামটা একটু বেড়ে গিয়েছে, প্রায় কেজি প্রতি 5 থেকে 8 টাকা করে বেড়ে গিয়েছে। এদিকে ডাল সহ অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু গত সপ্তাহের মতোই স্বাভাবিক রয়েছে। ঈদের বাজারে ভিড় কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, আগের চেয়ে এখন মানুষের কেনাকাটার পরিমাণ বেড়েছে। বিক্রেতারা বলছেন যে ঈদের হয়তো 3 থেকে 4 দিন পূর্বে এটা আরো বাড়বে, বেচাকেনা আরো বৃদ্ধি পাবে। জি, যেমনটা আমরা বলছিলাম যে আসলে রমজানের 3য় সপ্তাহের শেষ দিকে এসে কিন্তু এখন পণ্যদ্রব্যের যেমনি ভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে, ঠিক তেমনি ভাবে দামও কিন্তু বেড়ে গিয়েছে। বিশেষ করে সরু চাল এবং ব্রয়লার মুরগির দাম এবং সোনালী মুরগির দাম অনেক বেড়ে গিয়েছে। বিক্রেতারা এবং ক্রেতারা এ নিয়ে অস্বস্তি প্রকাশ করছেন। জি, তারেক, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা রাজধানীর বাজার পরিস্থিতি শুনছিলাম আমাদের সহকর্মী তারেক হোসেনের কাছে। সিলেটের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে চালের বাজার কেমন, মাছ মাংসের বাজার কেমন? দেখুন, আসলে সিলেটের যে সবজির বাজার দিয়ে আসলে শুরু করতে চাই। সিলেটের সবজি বাজারে এখন কিন্তু বেশিরভাগ সবজির দামই এখন স্থিতিশীল রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর অন্যতম যে বাজার, রিকাই বাজারে, এবং এখানে মূলত কিছুক্ষণ আগে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দোকানপাট খুলতে শুরু করেছেন। পাশাপাশি এখানে ক্রেতা সমাগমও এখনো অনেকটা হয়নি, যেহেতু পূজার মাস।
তবে বিক্রেতারা যারা এখানে দোকান ইতিমধ্যে খুলেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং যে পণ্যগুলো রয়েছে, সবজিগুলো রয়েছে, সেগুলোর দাম জানার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে আসলে রমজান মাসের শুরু থেকেই কিন্তু মূলত সিলেটের সবজির বাজারে দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং শুরু থেকে যেভাবে ছিল এখনও মোটামুটি সবজির দাম সেভাবেই রয়েছে। যদি বিশেষ করে আমি কয়েকটি সবজির দাম যদি আপনাকে জানাই, তাহলে পটল কিন্তু সিলেটের বাজারে রোজা শুরু আগ থেকে বিক্রি হচ্ছিল 50 থেকে 60 টাকা, এখনও কিন্তু ওভাবেই বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটো কিন্তু বিক্রি হচ্ছে কেজি দরে 50 থেকে 60 টাকা কেজি দরে, এখনও কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি এগুলোও কিন্তু 40 থেকে 60 টাকা কেজি দরে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে ঝিঙা, তারপর গাজর, তার শশা, এগুলোর দাম যদি বলি, যেমন ঝিঙা কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। সিলেটের বাজারে ঝিঙা এখন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি দরে। পাশাপাশি সালাদের যে আইটেমগুলো রয়েছে বিশেষ করে রমজানে, সেগুলো বিশেষ করে গাজর, তারপর টমেটো, লেবু, এই যে শশা, এগুলো কিন্তু একটু চড়া দামে বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু আসলে মূলত রমজানের শুরু থেকেই এগুলোর দামটা বেশ চড়া ছিল। এখনও এগুলোর দাম মোটামুটি চড়া রয়েছে। বিশেষ করে শশা কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যদিও বিক্রেতারা বলছেন যে রমজানের শুরু থেকে যেরকম দাম ছিল তার থেকে কিছুটা এই সালাদ আইটেমগুলোর দাম কমেছে। তবে আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলছেন যে মূলত এই যে রমজানকে ঘিরেই আসলে ঔষধালু ব্যবসায়ীরা তারা কিন্তু সবগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যেরই দাম বাড়িয়েছেন এবং এক্ষেত্রে ক্রেতাদের একটি প্রধানতম অভিযোগ হচ্ছে যে বাজারে কিন্তু ভোক্তা অধিকারের কিংবা যে তদারকিকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কিন্তু আসলে সেভাবে কোনো তদারকি তারা লক্ষ্য করতে পারছেন না এবং তারা চাচ্ছেন যে আসলে যদি তদারকিকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যদি আসলে নিয়মিত অভিযান পরিচালনা করে তাহলে বাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই ক্রেতাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে সিলেটের বাজার দর নিয়েই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী কারওয়ান বাজার এবং সিলেট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।